সামাজিকতা আমরা যে গান করি, হ্যাঁ, আমাদের গানের মধ্যে কত মাধুর্য বা কত রকম রোমান্স আছে, আছে অন্যরকম প্রাচ্যের, বুঝতে পারছেন? তো ঠিক আছে, বুঝতে পারছেন? ওদের থিম সং একরকম, আমাদের থিম সং একরকম, অর্থাৎ ওদের সাথে আমাদের অনেক পার্থক্য আছে। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে আমাদের যে অবস্থান, আমরা কিন্তু পাশ্চাত্যের মধ্যে ঢুকে গেছি, ঢুকে যাই নাই? এখানে বাজার ঘাটে দেখবেন যে ছেলেরা হাফ প্যান্ট পরে বাজার করতেছে, ইজি ব্যাপার, হ্যাঁ, বাস্তব কথা। তারপর অনেকে মনে করেন খোলা গায়ে বাজার করতেছে, মানে বোধহয় এসে গেছে। তারপর আমাদের দেশের সঙ্গীতটা বাদ দিয়ে বিদেশি সঙ্গীত, বিদেশি কালচার, ইংলিশ গান বাজাচ্ছি, বাজায় মনে করেন যে বুঝি না, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। তারপর চাইনিজ খাবার, মানে সব পাশ্চাত্যের মানে কিছু কিছু অংশ ঢুকতেছে, মানে ওটা না খালি নাকি হয়ই না, কিছু কিছু আছে, ফ্যামিলি আছে। তো যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে পাশ্চাত্যের একটা অংশ, আর হচ্ছে প্রাচ্যের একটা অংশ। আমি যেটা পড়ছি সেটা হচ্ছে প্রাচ্য, ওরিয়েন্টাল আর্ট, দেশীয় শিল্পকলার উপর লেখাপড়া করছি। আর একটা হচ্ছে ক্রাফটস, মানে যে কারুশিল্প। আর একটা হচ্ছে প্রিন্ট মেকিং মানে ছাপচিত্র। আর একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আবার ভাগ আছে, টেক্সটাইল ডিজাইন আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন আছে। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বলতে ধরেন বিভিন্ন ধরনের অ্যালবাম, ক্যালেন্ডার, ডায়েরি, কার্ড, এগুলো তৈরি, এগুলো ডিজাইন দেখেন না, বিভিন্ন ধরনের কত সুন্দর সুন্দর অ্যালবাম পাওয়া যায়, হ্যাঁ, খাতা, হ্যাঁ, এগুলো সব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। আর হচ্ছে টেক্সটাইল ডিজাইন হচ্ছে কাপড় চোপড়ে, এই যে আপনারা পড়ছেন যে দেন কত সুন্দর সুন্দর নকশা করা, দুটো পার্ট আছে ডিজাইনের। একজনের ডিজাইনের কত ডিমান্ড জানেন আপনারা? লক্ষ লক্ষ টাকা। একটা শাড়ির ডিজাইন করবে, আর্ন করতেছে বসে। আর এখন তো অনলাইনের যুগ। যাই হোক, সবাইকে স্বাগতম। আপনাদের এত কষ্ট করে আসছেন, সত্যি কষ্ট, কারণ এত গরম। এই গরমে যে আপনারা কষ্ট করে আসছেন, এটা অনেক মানে মানে কি বলবো, ত্যাগের বিনিময়ে আসছেন আর কি। ত্যাগ ছাড়া তো আসা যাবে না, যে কোনো মূল্য ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। আপনি ভালো রেজাল্ট করবেন, আপনার ঘুম ত্যাগ করতে হবে। আপনি ভালো কিছু করবেন, আপনার ঘুম ত্যাগ, মানে কোনো কিছু ছাড় দিয়েই কোনো কিছু অর্জন করা সম্ভব, তাছাড়া ছাড় ছাড়া সম্ভব না, বুঝতে পারছেন? আপনি একটা প্রোগ্রামে যাবেন, কোনো কিছু ছাড় দিয়ে যাবেন, ত্যাগ করে যাবেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আর যারা অনলাইনে দেখছেন তাদেরকেও শুভেচ্ছা এবং স্বাগতম। শুরু করছি। আজকে বিষয় হচ্ছে স্টিল লাইফ আর একটা পার্ট। স্টিল লাইফ এর গত ক্লাসে হয়তো করেছি, অনেকেই ছিলেন, অনেকেই ছিলেন না, হ্যাঁ, ওই ধরনেরই। এখন ধরেন ওটাই আবার মডিফাই করে করতে হবে আর কি, আপনারা কেমন পারেন আর কি। আমি যে শিখেছি আপনারা কি আদৌ এখন পারবেন কিনা, বা এটা আসার সম্ভাবনাও আছে। একটা স্টিল লাইফ দিতেই পারে, যে এত বাই এত মাপে একটা স্টিল লাইফ করে, বুঝতে পারছেন? সেখানে আজকে বিষয় হচ্ছে বোতল ও ফুলদানি। তো বোতল তো আমি তো দেখাইছি না, তারপর আজকে আরেকটা করেন, আমি দেখাই। দেখেন, বিষয়টা হচ্ছে প্রথমে একটা জিনিস শিখতে গেলে এরকম একটা মেরুদণ্ড লাগে। এই মেরুদণ্ডতেই হচ্ছে আপনাদের বেজ, যাকে বলে। কোনো কিছু আঁকতে গেলে বেজ দরকার। ভার্টিক্যাল লাইন ছাড়া কিন্তু সম্ভব না। ভার্টিক্যাল লাইনটাই হচ্ছে আপনার একটা কোনো কিছু তৈরি করার রূপান্তর আর কি। যে কোনো জিনিস দাঁড় করাতে গেলে আপনাকে এরকম ভার্টিক্যাল লাইন দিয়ে কাজ করতে হবে। এখন আপনাকে কল্পনা করতে হবে একটা বোতলের কি ধরনের বোতল লাগবে। গলা লম্বা করবেন, না খাটো করবেন, নাকি মাঝারি করবেন, এটা আপনি বা মডেল দেখে করবেন। অবশ্যই মডেল সাজাইয়ে করবেন। স্টিল লাইফ যেহেতু, কোনো জড় বস্তু ফাইন করে কম্পোজিশন করে রেখে আপনারা দেখে আঁকবেন।
এই যে হাত টান করে এরকম মাপ নিয়ে নিয়ে আঁকবেন, পারবেন না? এরকম ধরলেন 1 ইঞ্চি পাইলেন, ওই 1 ইঞ্চি 3 গুণ করলেন। ধরেন একটা বোতল আছে এরকম, ধরেন এরকম, এটা মাপ আসলো এতটুক, তখন এরকম দিয়ে এতটুক নিলেন, মানে দুই গুণ নিলেন, তাহলে গলাটা হলো এই এতটুক, বুঝতে পারছেন? আবার মাপ দিয়ে নিলেন, আবার গলা পর্যন্ত ততটুক নিলেন, ওর গলা থেকে আবার 2টা মাপ নিলেন, এরকম ক্রমান্বয়ে আসবে আর কি আপনার মাপটা। আমার কথা কি বুঝতে পারছেন? যে কোনো জিনিস এইভাবে ধরবেন হাত টান করে পেন্সিলের, দেখবেন এতটুক, ওরে 2 গুণ করে মাপ দিবেন। প্রথমে ধরেন গলা পর্যন্ত মাপ দিলেন, মাথা থেকে গলা পর্যন্ত, তারপর গলা থেকে পেট পর্যন্ত, পেট থেকে গোড়া পর্যন্ত, বুঝতে পারছেন? এভাবে আপনারা বোতলগুলো করবেন, ঠিক আছে? তাহলে বোতলে মুখ করতে গেলে এখানে অবশ্যই একটা লাইন দিতে হবে, বুঝতে পারছেন? এখন আমি দেখব পুরো বোতলটা কতটুক আছে, এইভাবে দেখে দেখবো যে এতটুক আছে পুরো বোতল, তাহলে আমি কি বলছি 2 গুণ নিব। ওখানে যদি একটা বোতল রাখা থাকে দেখবেন যে এতটুক দেখা যাবে বোতল, কারণ দূরে যে, ওই বোতলেরই কি করব 2 গুণ নেব, এইভাবে 1 গুণ 2 গুণ 2 গুণ নিলাম, বুঝতে পারছেন? তারপরে আবার মাপ দেবো, মাপ গলা পর্যন্ত মাপ দেবো, দেখা যাচ্ছে আরো ছোট, তখন ওখান থেকে আবার মাপ দিয়ে 2 গুণ দেব। হ্যাঁ হ্যাঁ, দূরে, বুঝতে পারছেন? তাহলে কি করব, এখানে একটা দাগ দেব, এখানে, বুঝতে পারছেন? আর এটা তো গোড়ালি, বড় করতে হবে এরকম। অথবা যদি আপনি আরো নিচে নামতে চান, মানে গলাটা বড় করতে, মানে যা দেখবেন সেভাবে তো আঁকবেন, যে বোতলটা যেভাবে দেখবেন সেভাবে আঁকবেন। আমার কথা বুঝতে পারছেন? এখান থেকে কি করবেন, ওভাল দিবেন, এই পাশে একটা চাঁদ, ওই পাশে একটা চাঁদ, এরকম করে চিকন করে ওভাল দিবেন, চিকন করে, যাতে এই বোতলের এই অংশ মানে মাথাটা যেন কম দেখা যায়। আমরা দূর থেকে মাথার মুখ কি আমরা দেখতে পাই না, চিকন যতটুকু দেখা যায় এই ততটুকুই আপনারা আঁকবেন। তারপরে এখান থেকে কি করবেন, এইভাবে দাগ দিবেন, এরকম দাগ দিবেন, এবং সবকিছু কিন্তু ওভাল হবে, ওভাল, এখানে ওভাল দিবেন এরকম করে, এখানে ওভাল দিবেন, বুঝতে পারছেন? এখন এই লাইনটা এই মাথাতে লাগাই দিলেন, এই মাথাতে লাগাই দিলেন, বুঝছেন? তারপরে কি করবেন, এখান থেকে এই যে এটা এইভাবে সোজা নিচে নেমে আসবেন, সোজা লাগাই দেন, বুঝছেন? তারপরে এখান থেকে এটা লাগাই দেন সোজা। দেখেন মনে হচ্ছে একটা কাঁচের বোতল, এটা একটু বেঁকে গেছে, আপনারা উপরে তুলেন, সমস্যা নাই। দেখেন তাও একটু বাঁকা মনে হচ্ছে, সমস্যা নাই, এটা স্লিপ করে তো, মানে এটা স্লিপ করে। তাহলে এখান থেকে এই মাপটা আমরা কিন্তু পেলাম। এই বোতলের এটা কিন্তু পুরোটাই কিন্তু কি ওভাল, গোল কিন্তু, অর্থাৎ গোল বলতে আমরা যে সিপি দিই, সিপি বোঝেন তো, সিপি বোতলের মুখ, এই যে এখান থেকে লাইন দিলেন, তারপর আরো 2টা লাইন দিলেন, এটা কিন্তু সব কিন্তু ওভাল হবে, গোল হবে, কিন্তু সব কি হবে, সব কিন্তু গোল হবে। এখন এই যে ওভাল আছে, এখন কি করব আমরা, এগুলা কিন্তু সব ওভাল, এরকম ওভাল সব, কারণ এটা তো রাউন্ড, এই জন্যে এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে এইভাবে মাপ দিয়ে নেবেন, আগে মাপ দেওয়ার পর ওভাল হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ভরা থাকে, ধরেন বোতলের মধ্যে কিছু যদি থাকে, পানি থাকে, তাহলে পানির আদলে, এখান থেকে পানির আদলে এরকম রাখবেন,
রাখার পর কি করবেন, এইটুক পানির যে ইটা সেটা এরকম করে দিতে পারেন। এখন ওই অংশ তো আর আমরা দেখতে পাই না, পাই কি? তাহলে ওই অংশ কি করতে হবে, হ্যাঁ, এই অংশটা হালকা হালকা দিতে হবে, এই অংশটা। দেখেন পানি রাখতেছিলেন না, এই যে এইভাবে হালকা আভা দিবেন, আভা। তাহলে আমরা বোতলটা এঁকে ফেললাম। এখন আপনারা তো ফুলদানি পারেন না? ফুলদানি এই পাশে দিবেন, এখানে এই জায়গায় একটা দাগ দিবেন, জাস্ট একটা দাগ। এই বোতলের ফুলদানি একটু ছোট করবেন, কম্পোজিশনের ক্ষেত্রে কি হবে, সুন্দর হবে। আমার কথা বুঝতে পারছেন? আমরা যদি পথ চলি, আমরা আগে যাই না বাচ্চাদের আগে দিই? বাচ্চাদের আগে দিই না? বাচ্চাদের আগে দিই, এটাও তাই। যে কোনো জিনিস সামনে রাখবেন ছোট, আর পিছনে রাখবেন বড়। আবার ল্যান্ডস্কেপের ক্ষেত্রে সামনে বড়, পিছনে ছোট। অবস্থানগত তারতম্যের কারণে আমরা এই পার্সপেক্টিভটা দেখতে পাই, বুঝতে পারছেন? কিন্তু সাজানোর ক্ষেত্রে, ধরেন স্টিল লাইফ সাজানোর ক্ষেত্রে এটা পুরোটাই মানে ল্যান্ডস্কেপের চেয়ে এটা আলাদা। কেন আলাদা? কারণ এটা হচ্ছে ক্লোজ কম্পোজিশন, ক্লোজ একটা কিছু সাজাবেন। সেই ক্ষেত্রে ধরেন আপনি ছবি তুলতেছেন বা ছবি উঠবেন, তখন কি ছেলে মেয়েদের বাচ্চাদের কি আগে দিই না পিছনে দিই? সামনে দিই, এটা তো নিয়মের কথা। আর আমরা পিছনে থাকি, আমাদের অর্ধেক যদি ডিলিটও হয়ে যায় সমস্যা হয় না। এখন বাচ্চাদের যে পিছনে দিয়ে আমরা দাঁড়াই, বাচ্চাদের পুরোটাই ডিলিট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? মানে কিছু দেখা যাবে না। এটা হচ্ছে কম্পোজিশন, মানে বোঝার ক্ষেত্রে, সাজানোর ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে ক্লোজ মানে কাছের জিনিস সাজাতে গেলে আমরা বড় জিনিসগুলো পিছনে রাখবো আর ছোট জিনিসগুলো সামনে দেব। এখন এই যে লাইনটা দিলাম, এখানে একটা লাইন দিবেন, দিচ্ছেন? গোলা তো কতটুকু রাখবেন সেখানে একটা লাইন দিবেন। তারপরে পেট কতটুকু রাখবেন ততটুকুর ভিতরে লাইন দিবেন, অবশ্যই বড় লাইন দিবেন। তারপরে কি গোড়ালি, এই যে দেখেন কত সহজ একটা ফুলদানি হয়ে গেল। শুধু কি করো, বড় করে আঁকেন, পুরো পেজ ধরে আঁকবেন। হ্যাঁ, পুরো পেজ ধরে আঁকবেন। এই জন্য আমি বড় করি। দেখেন না, এখানে আমি যদি বড় করি তাহলে তো আমি ব্যালেন্স পাবো না। আমি জাস্ট কম্পোজিশনের ক্ষেত্রে নিচে দিকে আঁকতেছি। এখান থেকে কি করবেন, এটার সাথে লাগাই দিলেন, দুই পাশে লাগাই দিলেন, বুঝতে পারছেন? দুই পাশে লাগাই দিলাম। তারপর কি করব, এখানে এর সাথে লাগাই দিলাম, এখানেও এর সাথে লাগাই দিলাম, তারপরে এটাকে গোল করে এর সাথে লাগাই দিলাম। দেখেন যদি কোনো পাশে বড় হয় তাহলে কমাই দিবেন, কোনো পাশে যদি বড় হয় তাহলে দুই পাশে একই রকম হবে। দেখেন ঠিক আছে। তারপরে এখানে একটা দাগ দিবেন, এখানে একটা দাগ দিবেন। এখন বলেন এই লাইনগুলো কি হবে? এই লাইনগুলো সবগুলো কিন্তু ওভাল হবে, ওভাল সার্কেল হবে। কেন হবে? কারণ এটা হচ্ছে রাউন্ড ফিগার। এটা যদি ফ্ল্যাট ফিগার হতো, সাবানের মতন ফ্ল্যাট হতো, তাহলে আর এরকমই থাকতো। যেহেতু এটা গোল, যেহেতু এটা কি গোলাকৃতি, সেই ক্ষেত্রে আমরা কি করব, ওভাল প্র্যাকটিস করব। কিভাবে? এই জন্য তো আপনাদের বলি যে বেশি বেশি ওভাল প্র্যাকটিস করবেন।
এই যে দেখেন, এটাও ওভাল, এটাও ওভাল, এটাও ওভাল, এটাও ওভাল, এটাও ওভাল। দেখছেন ওভালের কি গুণ? এখন ওভালের ওই পাশে আমরা কি করব? মুছে দেব, কারণ ওটা তো আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বোতলের ভেতরের অংশটা দেখতে পাচ্ছি না, তাহলে কি করব? এই অংশটা আমরা মুছে দেব, এই অংশটা মুছে দেব, এই অংশটা মুছে দেব, মাঝের লাইনটা মুছে দিলাম। আপনারা আঁকানোর ক্ষেত্রে অবশ্যই এই লাইনগুলো প্র্যাকটিস রাখবেন, এইভাবে এইভাবে বক্স করে রাখবেন। আপনারা কিভাবে এটা করলেন আর কি, এই লাইনগুলো মুছবেন না, ঠিক আছে, রাখে দেবেন মাপ, তাহলে বুঝবে যে হ্যাঁ এ গ্রামাটিক্যাল জানে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হালকা আভা। আমরা কি করি, একটা জিনিস একটা লাইন আনতে গেলে কি করি, বারবার এরকম প্র্যাকটিস করি, প্র্যাকটিস করি, প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পর এর মধ্যে চাপ দিই, ওটা হচ্ছে মেইন লাইন, ওটাই আমি নেব, আর বাদ বাকি থাকবে। আপনি যে লাইন প্র্যাকটিস করছেন ওটা তার নমুনা। বুঝতে পারছেন? তাহলে কি দাঁড়ালো, এটা রাখলাম, এটা রাখলাম, আমরা কি করবো, আর একটা লাইন দেবো ওভাল, এটা চিকন করে রাখবো, যেহেতু মুখাকৃতি এটা তো দিতেই হবে। এখন যদি মুখে ডিজাইন করেন তাহলে কি করবেন, এখান থেকে বাঁকা করবেন, বাঁকা দিয়ে এরকম করে ঢেউ দিবেন। দেখেন সুন্দর একটা মুখ হয়ে গেল। এখান থেকে কি করবেন, এখানে ডিজাইন দিবেন এরকম, এখানেও ডিজাইন হয়ে গেল, এখানেও ডাবল লাইন দিবেন। এই জিনিসটা কি করবেন, এটাও ওভাল, আবার এটাও ওভাল। দেখেন এটাও আপনারা ডিজাইন করতে পারেন এরকম ঢেউ দিয়ে। পোড়ামাটির ফুলদানি দেখেন না, পোড়ামাটি, এটা এরকম পোড়ামাটি, এখানে একটা সূর্যের প্রতীক দিতে পারেন, যে কোনো আপনারা ফর্ম নিতে পারেন, ফুলের ফর্ম নিতে পারেন, তারপরে পাতার ফর্ম নিতে পারেন। এরকম ডিজাইন করতেই পারেন। দেখেন এখান থেকে এরকম করতে পারেন। অর্থাৎ নকশা করার ক্ষেত্রে আপনারা আপনাদের মতন করে নকশা করবেন, তাহলে কি হবে, জিনিসটা সুন্দর হবে। তাহলে বোতল ফুলদানি আঁকলাম। আপনারা যদি মনে করেন যে স্যার আরো কিছু দেওয়া যায় কিনা, সেক্ষেত্রে আপনারা যদি পিছনে দেন তাহলে বড় কিছু দিতে হবে। যদি পিছনে দেন তাহলে কি হবে, বড় কিছু দিতে হবে। আর সামনে দিতে গেলে কি, ছোট কিছু দিতে হবে। সেটা একটা আপেল হতে পারে, একটা ফল হতে পারে, বা একটা কাপ হতে পারে, একটা মগ হতে পারে, কিন্তু জগ দেওয়া যাবে না। আমি যদি এখানে জগ আঁকি তাহলে এই দুইটাই খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে না, শুধু মাথাগুলো দেখা যাবে, বলবে যে কিসের মাথা। আর যদি আমি পিছনে দিই জগ, জগও দিতে পারেন, জগ আঁকতে পারেন না, জগ, জগ আঁকান সহজ আছে, সমস্যা নেই। তবে অবশ্যই ল্যান্ড দিবেন, ল্যান্ড এরকম করে ড্রাফারি কাজ দিবেন, এরকম করে কাপড় দিবেন, কাপড় এরকম কাপড় দিবেন, বা টেবিল দিবেন, বা যে কোনো জিনিস দিবেন। বুঝতে পারছেন? এরকম কাপড় ভাঁজ হয়ে আসছে ধরেন,
কাপড় পর্যন্ত কাপড়ের উপর সবকিছু দিচ্ছেন, এখানে ভাঁজ করে দিবেন, একটু স্কেচ করে দিবেন, বসায় দিবেন। একটা কাপড় চেয়ারের উপর রাখবেন। এই যে চেয়ার আছে না, চেয়ারের উপর রাখলেন, রাখার পর ধরেন একটা গামছা হোক, যাই হোক, বা একটা তয়লা টাইপের হোক, দিয়ে অল্প কিছু সাজাইলেন, জগ মগ, হ্যাঁ, বাটি সাজায় আপনি আপনার মতন করে দেখে দেখে আঁকলেন। স্টিল লাইফ, জড়বস্তু, বুঝতে পারছেন? জগ আঁকতে গেলে আপনি কি করতে হবে, এরকম করে লাইন দিবেন, ওই একইভাবে। এমনি দেখাচ্ছি জগ কিভাবে আঁকতে হয়, ওই একইভাবে। ধরেন এখানে একটা লাইন দিলেন, গলাতে একটা লাইন দিলেন, পেটে একটা লাইন দিলেন, নিচে একটা লাইন দিলেন, ফুলদানির মতনই, বুঝতে পারছেন? জগটাও কিন্তু ফুলদানির মতন। আপনারা কি আঁকতেছেন? যারা অনলাইনে দেখছেন তারাও উপকৃত হবেন। অর্থাৎ যে কোনো জিনিস আপনারা আঁকবেন অবশ্যই কি ভার্টিক্যাল লাইন দিয়ে আঁকবেন, তার জিনিসটা সোজা হবে, ব্যালেন্স থাকবে ভালো, কম্পোজিশন ভালো হবে, মানে সব কিছু ভালো হবে। আর যদি ডাইরেক্ট আঁকেন তাহলে দেখা হয়ে গেল যে পেট মোটা হয়ে গেছে অথবা গলা চিকন হয়ে গেছে, মানে ব্যালেন্স পাবেন না, আপনি একে আপনি স্যাটিসফাই হবেন না যে আমি কি আঁকলাম, বুঝতে পারছেন? তাহলে এরকম করে কি এখন কল্পনা করব জগের মুখটা কেমন। তাহলে আমরা এখান থেকে একটা চা দেখলাম, এরকম করে পাতার মতন আঁকবো, পারবো না? পাতার মতন নাকি? তারপর ঠিক এখান থেকে এরকম বাঁকা করব, এখান থেকেও বাঁকা করব। আমরা কি বানাইলাম? গলা বানাইলাম, গলা। তারপরে এটা এখান থেকে লাগাই দিলাম, এখানে এদিকে আসলাম, দিয়ে এরকম করবেন। এটাও তাই, এইভাবে এদিকে আসবেন, এই যে আমরা কিন্তু ওই জগ আঁকাইতেছি পিতলের, মনে আছে? পিতলের জগ দেখেন না, পিতলের জগ, ওটা। তারপরে ওই একইভাবে এখান থেকে এরকম করে দাগ দিবেন, এখান থেকে কি করবেন, এরকম করে একটা হাতল দিবেন। কি দিবেন? হাতল। এই যে একটু বাঁকা হয়েছে, সমস্যা নেই, এখান থেকেও এদিকে আসবে। দেখেন এটাও কিন্তু এই যে এরকম, এই যে এখন এরকম করে এটা মুছতে হবে, কিন্তু তার আগে কি করবো, আমরা ওভাল প্র্যাকটিস করব। কি করব? ওভাল প্র্যাকটিস। যেমন এখান থেকেও এরকম করে বাঁকা করবেন, বাঁকা, হ্যাঁ, এরকম বাঁকা করলেন, এরকম পয়েন্ট করলেন। কিন্তু এখন এই লাইনটা কি করব, আমরা এই লাইনটা আমরা মুছে দেব, এখান থেকে এই লাইনটা আমরা মুছে দিলাম। দেখেন আমরা কিন্তু জগ আঁকলাম, দেখছেন? আর যদি এখনকার জগ আঁকেন, এখনকার জগ আঁকেন তো আরো সহজ না? কি করবেন? এরকম বক্স করবেন, বক্স। শুধু কি করবেন, এখান থেকে এই যে এরকম করে না, এরকম এরকম করে শুধু হাতলটা দিবেন, আর এখান থেকে কি এরকম, তারপরে এখানে ডিজাইন করবেন যদি ডিজাইন করতে পারেন। আর এখান থেকে কি দিতে হবে, এরকম করে, এটা কি এক্সট্রা বা উপরে দিতে পারেন, দিয়ে এখানে ডিজাইন করবেন। এটা হচ্ছে বর্তমান যে ইটা আছে, ওই যে স্টিলের, হ্যাঁ, প্লাস্টিকের পাওয়া যায়, সহজ, বুঝতে পারছেন? আর আপনাদের কাপ আঁকতে চান, কাপ পিস আঁকতে পারেন না? কাপ পিস পারেন? কাপ পিস, কাপ পিস শেখানো সহজ আছে। সেটা কিরকম? ধরেন এরকম একটা লাইন দিলেন,
বড় একটা লাইন দিবেন, দিয়ে চিকন পাতা আঁকতে হবে। কিসের পাতা আঁকতে হবে? চিকন পাতা। পারবেন না? চিকন পাতা কিরকম? এই পাশে চিকন শেড দিলেন, একইভাবে ওই পাশে চিকন শেপ দিলেন। এই যে চিকন শেপ, ওভাল প্র্যাকটিস করবেন বেশি করে। আবার দেখাই, এই যে লাইন দিলেন, এই পাশে চিকন করে একটা শেপ দিলেন, একই শেপ ওই পাশেও। তাহলে কি হলো? পাতা হলো না? চিকন পাতা, তেজ পাতা হলো না? এখন কি করবেন? এখন হচ্ছে এখানে একটা লাইন দিবেন চিকন, দিয়ে এটার সাথে যুক্ত করবেন, এটার সাথে যুক্ত করবেন। হয়েছে? এখন শুধু কি করবেন? এই যে লাইন আছে না, এখান থেকে একটা লাইন, এই পাশ থেকে একটা লাইন, মাঝখানে কিন্তু দুই পাশের জন্য একই রকম জায়গা থাকে। তারপরে কি করবেন? এরকম করে বক্স করবেন, বক্স, নিচে ছোট উপরে একটু বড়। তারপরে কি করবেন? একটা চাঁদ দিবেন এইরকম ওভাল, এটা ওভাল করবেন এরকম করে। তারপরে এখানে একটা কান রাখবেন, কান। তারপরে এখানে একটা ডিজাইন করবেন, ওই ওভাল একটা, দুইটা। এই লাইনটা মুছবে না? এই লাইনটা মুছবে কি না? কারণ কি? কারণ এটা হচ্ছে প্রিজের অংশ। আমি যদি এই লাইনটা মুছে দিই, তাহলে মনে হবে প্রিজের মধ্যে কি কাপটা বসানো আছে। আর যদি না রাখি, না, তাহলে মনে হবে যে ছেদন করছে। এখন কি করব? এই যে স্ট্রেট লাইনটা, আমার স্ট্রেট লাইনটা কি করব? মুছে দেব। এই যে স্ট্রেট লাইনটা মুছে দিলাম দুই পাশ থেকে। দেখেন তো কি বের হয়ে গেল। এখন শুধু এখান থেকে কি করবেন? বাঁকা করবেন, এরকম বাঁকা করে লাগাই দেবেন এরকম। এটা ওভাল করবেন, কোনা থাকবে না কিন্তু। কোনা কি থাকবে? কোনা থাকবে? কোনা থাকবে না কিন্তু, কারণ আমরা ওভাল দেব, কারণ ওভাল দিতে পারে কাপটা মনে হবে। এই যে দেখেন কত সুন্দর বসে দিলাম। আপনি যদি মনে করেন স্যার আর একটা দেবো ওভাল, আর একটা, তাও দিতে পারেন। তাহলে কি মনে হবে? মনে হবে যে কাপটা আরো গর্ত আছে, তাই কি না? এটা হচ্ছে কাপ ফ্রিজ। এখন কাপ শিখলেন, ফ্রিজ শিখলেন, বোতল থেকে শিখলেন, ফুলদানি শিখলেন, জগ শিখলেন, মগ। মগটা তো বড় হলেই হয়, মগটা বড়, বড় বলতে এইরকম বক্স করে বড় করবেন। মগ দুই ধরনের হয়, এটা হচ্ছে যে পানি ঢালার মগ আছে না, এরকম করে। এটাকে কি বলে? এটাকে কি বলে? হ্যাঁ, এটাকে মগ বলে না? এটাও হতে পারে। হ্যাঁ, আপনারা যা আঁকবেন সেইগুলি কাছে কম্পোজিশন করতে হবে। কম্পোজিশন মানে বুঝলেন তো, একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে, একটু হলে ঢুকবে, বুঝতে পারছেন? এখন ধরেন আপনার 5 জন ছবি তুলবেন, ছেলে মেয়েই তোলেন আর মেয়ে মেয়েই তোলেন, তারপরে কিন্তু কাছাকাছি আসতে হবে, না হলে কিন্তু কম্পোজিশন কি ভালো হবে না। যে কেউ ছবি দেখলে কি করবে? বলবে যে কি ঝগড়া হয়েছে নাকি, এত দূরে 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 দাঁড়াইছে। কেউ ছবি তোলার সময় কি করে? এদের একটু চাপো, এদের একটু চাপো, তার মানে কি কম্পোজিশন করতেছে। এটাও তাই, এটা এইভাবে যদি সাজায় দেন তাহলে কিন্তু কম্পোজিশন হবে না, কাছে নিতে হবে, একটার মধ্যে আরেকটা কিছু অংশ ঢুকবে, তাহলে কি হবে? একদম মানে সুবিন্যস্ত কম্পোজিশন, মানে গোছানো যেটা বলে, শৃঙ্খল থাকবে। শৃঙ্খল মানে বিশৃঙ্খল হবে না। বিশৃঙ্খল মানে এই যে বিশৃঙ্খল হয়েছে, মানে যে সবাই সবার সাথে অভিমান করছে। সব যদি একত্রে এনে কাছে কম্পোজিশন করি
তাহলে কি বাইন্ডিং করতে সুবিধা হবে। আর মনে হচ্ছে কি কেউ বোধহয় এখানে রেখে গেছে। এই জিনিসগুলো আপনাদের রপ্ত করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু বলার থাকে বলবেন, আমি যথাযথ চেষ্টা করব। কিন্তু আপনারা দয়া করে বড় করে রাখবেন। পেজ দিবে, পেজ বরাবর, মানে পেজের মানে খালি বাইন্ডিংটা রাখবেন। 1 ইঞ্চি ছেড়ে দিবেন, চতুর্দিকে 1 ইঞ্চি ছাড়বেন, ছেড়ে মাঝখানে বড় করে রাখবেন। তাহলে আঁকাটাও সুন্দর হবে, নকশা করাও সুন্দর হবে, কম্পোজিশন দেখতেও ভালো লাগবে। বুঝলেন নাই? আর একটা থালার মধ্যে যদি 1 মুঠ ভাত দিই, মানাবে? আপনারা কি করেন খাবার পরিবেশন করার সময়? এমনভাবে দেন যাতে সুন্দর লাগে, না বেশি না কম, মিডিয়াম, যে বাবা আবার তো দেব, মানে এই যে সাজাই দিচ্ছেন, এটাই কম্পোজিশন। সাজানো গোছার নামই হচ্ছে কম্পোজিশন। আর কম্পোজিশন সর্বক্ষেত্রে বিরাজমান। সর্বক্ষেত্রে আপনি যে জিনিস আঁকেন না কেন, আপনার ওর ভিতরে কম্পোজিশন থাকবেই। কম্পোজিশন থাকবে, পার্সপেক্টিভ থাকবে, প্রপোর্শন থাকবে, ব্যালেন্স থাকবে। তারপরে ড্রয়িং তো আছে, আলো ছায়া থাকবে। এগুলোকে খেয়াল রেখে আপনারা আঁকবেন। লিখিত, হ্যাঁ, প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল আছে, 50 মার্কের প্র্যাকটিক্যাল আছে না? হ্যাঁ হ্যাঁ, না এগুলো লিখতে হবে না তো। ওখানে লেখাই থাকবে যে আপনি 2 গুণ আকারে একটা স্টিল লাইফ কম্পোজিশন একে দেখান বা দেখাও। আপনি শুধু ওই এর মেসেজ দিতে হবে না, কিছু দিতে হবে না, জাস্ট শুধু আপনি সুন্দর করে একটা কম্পোজিশন করে দেবেন, বাস হয়ে গেল। হ্যাঁ, ওদের বিবৃতি চাবে না, কারণ তারা জানে এগুলো কি। তারা তো অভিজ্ঞ, যারা এক্সটার্নাল, যারা খাতা কাটবে, তারা তো অবশ্যই অভিজ্ঞ। তারা তো জানে যে কি। আপনি শুধু আপনার দক্ষতা উপস্থাপন করবেন। আপনি নিয়ম কানুন জানেন কিনা, আপনি সাধনের মানে আছে কিনা, বেজ আছে কিনা, আপনার লাইন কেমন, আপনি কি হাঁটতে পারেন কিনা, শুধু দেখবে। যখন আপনি এই জিনিসগুলো দেখাবেন তখন বুঝবেন না এ কিছু জানে বা কিছু শিখছে। আর যদি মনে করেন যে না কোনো দরকার নাই, হাত পালাবো, এরকম করে সাপ মারিয়ে চলে আসবো, মার্ক পেয়ে যাবো, অত সহজ না। অত সহজ হলে তো হতোই। আপনি একটা হাত দেখবেন, হাতেরও ফর্ম আছে, ফর্ম দিয়ে বের করা লাগবে। আমার কথা বোঝেন নাই? এই হাতটা কেমন, কোন ফর্মের সাথে মেশে, আপনি সেই ফর্মটা ব্যবহার করেন। আমার কথা বোঝেন নাই? দেখেন, পুরোটা দেখেন ভালো করে। হ্যাঁ, এটাকে আপনাকে ভাঙতে হবে, মানে ফর্ম দিয়ে ভাঙতে হবে। সেটা বৃত্তাকৃতি হতে পারে। আমার কথা বোঝেন না? এরকম এরকম যদি থাকে বা এরকম এরকম থাকে, এরকম থাকে, তাহলে কিভাবে আসে? তখন আপনারা কি করবেন? প্লাস দিয়ে নেবেন। এরকম দেখে দেখে, যখন এরকম দেখে দেখবেন, একটা ওভাল দিবেন। তারপরে কি করবেন? এখানে একটা লাইন দিবেন, এটার সাথে এটা কানেক্ট করবেন। তারপরে এদিকে একটা লাইন দিবেন, তারপরে একটা এদিক লাইন দিবেন, তারপরে ওভাল প্র্যাকটিস লাইন দিবেন। এরকম করবেন। এই যে এরকম একটা ফর্ম আগে আঁকে নেবেন, মানে দেখে দেখে কার সাথে কার। আপনার তো অবশ্যই কম্পেয়ার করবেন, কোনো কিছু আঁকার আগে কম্পেয়ার করতে হয়। কোন দিক হেলানো, কোন দিক কম্পেয়ার করবেন না। এই হাত বরাবর, এই বৃদ্ধাঙ্গুল বরাবর এটা কোথায় আছে, এটা কম্পেয়ার করবেন না। না করলে তো মিলবে না। এই হাত যদি বড় হয়ে যায়, এই হাত যদি কাছে, মানে এই গ্যাপ কতটুকু আছে, এই যে কম্পেয়ার করা। যখন আপনি কম্পেয়ার করবেন তখন আপনি জিনিসটা মিলবে। এটা জাস্ট একটা অঙ্ক, সত্যি একটা অঙ্ক। এই যে করলাম, এখন দেখবো, তারপর কি করব? এখান থেকে ধরেন এরকম করে আঁকবো, এই যে মাথাটা আঁকবো, মাথাটা এঁকে নিলাম, তারপরে এইটুকু এঁকে নিলাম, এখানে এইটুকু এঁকে নিলাম, তারপরে কি করব? এখানে এরকম এঁকে নিলাম, দিলাম, ওভাল প্র্যাকটিস করলাম, এটা দিলাম, তারপরে এখান থেকে আঙ্গুল চলে গেছে, আঙ্গুলটা দিলাম, তারপরে এখান থেকে যে আছে, এই হাতটা কিরকম আছে, এরকম, তারপরে এই যে এদিকে বাঁকছে, সেটা করলাম, তারপরে এই হাতে থেকে এই হাত নিচে, এই এতটুকু নিচে, এখানে এটা করলাম,
তারপর আর একটা আছে এখানে নিচে, এটা করলাম, দেখেন বের হয়ে আসতেছে। তারপরে এখান থেকে কার্ভ করে এই যে এই অংশটা কোথায় আছে, কোথায় আছে, এখান থেকে আছে, এই জিনিসটা করলাম। তারপরে এটা এই জিনিসটা করলাম। তারপরে এখানে কতটুকু বাড়ায় আছে, কতটুকু ঘাট আছে, সব এই যে ব্যাপারগুলো, আমার কথা বুঝতে পারছেন আপনারা? দেখেন হাতটা সহজে এসে গেল না? আসছে কিনা? হাতটা সহজে আসছে না? দেখে দেখে এই যে ব্যাপারটা, এই যে এটা করলেন, এটা করলেন, এখান থেকে কতটুকু আছে, এখান থেকে কতটুকু আছে, এই জিনিসগুলো মাপঝোক দিয়ে যখন আপনার হাতটা বের করবেন তখন বুঝবেন না এ কিছু জানে। আর যদি মনে করেন এরকম দেখে দেখে, এরকম এরকম দেখে দেখে, এরকম দেখে দেখে, এরকম দেখে দেখে, এরকম দেখে দেখে এই, তাহলে কিন্তু হবে না। তাহলে বলবে যে হয় এই আঙ্গুল বড় হয়ে যাবে, না ওটা ছোট হয়ে যাবে, এতটুকু হয়ে যাবে, এতটুকু হবে, এরকম হবে। আমরা তো বুঝতে পারছেন, মানে সঠিক আঙ্গুলটা বা হাতের মানে এই কবজি পর্যন্ত যা আঁকতে বলছে এগুলো কিন্তু সঠিক হবে না। এটা জাস্ট আপনাদের দেখাইলাম আর কি, ধারণা। ল্যান্ডস্কেপের ক্ষেত্রেও কিন্তু তাই। ল্যান্ডস্কেপ যখন করবেন ভূদৃশ্য, তখন অবশ্যই আপনার মাথায় খেয়াল রাখতে হবে যে আমাদের দৃষ্টির গোচরে ছাড়া দিগন্ত আমরা উপরে তুলতে পারবো না। আপনি যেদিকে দৃষ্টি দেন না কেন, আপনার একটা আই লেভেল আছে, না? আই লেভেল থেকে উপরে কখনো কোনো দৃশ্য মানে দিগন্ত দেখা যায় না। অথচ আমরা আঁকার সময় কি করি, দিগন্ত এত উপরে তুলে দিই, এখানে দিগন্ত নিয়ে এসে ঠেকাই দিই। এখানে ঘর বাড়ি করলাম আর দিগন্ত এত দূর উঠলো, আকাশ নাই, হারাই গেছে। একটা মানুষ যদি এখান থেকে দৃশ্যটা অবলোকন করে, তাহলে চোখ কি করতে হবে, এই দিগন্ত দেখতে গেলে এরকম তাকায় দেখা লাগবে। আসলে কি আমরা দূরে দৃশ্য এরকম করে মাথা উঁচু করে দেখি? দেখেন তো, একই লেভেলে আমাদের মাথা উঁচু করতে হয় না। এই লেভেলটা সবসময় দৃশ্যকলার ক্ষেত্রে অবশ্যই লেভেলটা মিডিয়াম সাইজে রাখবেন। এটা একটা খাতার পেজ, মিডিয়ামে রাখবেন। এই দিগন্ত লাইনটা যেন উপরে না ওঠে, সবসময় খেয়াল রাখবেন। নির্দিষ্ট একটা লেভেল আমাদের আই লেভেলটা। একটা মানুষ যে দেখে এর উপরে তো উঠতে পারে না। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন, আপনি মহাস্থান যান, যে একটু দিগন্তের দিকে তাকান, দেখবেন যে আই লেভেল ছাড়া উপরে নাই কোনো দিগন্ত। যত দূরই চোখ যাক না কেন, ওটা কিন্তু উপরে উঠবে না। উঠবে কি? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন দৃশ্যকলা ক্ষেত্রে। মানে যখন আপনাকে আঁকতে দেবে কোনো ল্যান্ডস্কেপ, তখন এটা ফলো করবেন। আমি অনেকেরই দেখছি, মনে হচ্ছে যে একদম উপরে মানে আকাশ ছোঁয়া যাবে, অথবা নদী আঁকাইছে একদম আকাশে ঠেকাই দিছে, আকাশে চলে গেছে। নির্দিষ্ট একটা লেভেল আছে, বললাম না, আই লেভেলটা, ওই আই লেভেলে যা মিলে যাবে, আই লেভেলে যা মিলে যাবে। এই যে একটা এরকম আপনি আই লেভেল দিলেন, এখান থেকে দৃশ্য নদীটা এখান থেকে হবে, এখান থেকে বড় জোর মোটা থেকে চিকন হতে পারে, কিন্তু এই নদীটা কিন্তু এখানে উঠতে পারে না। এখান থেকে যতটুকু এখানে ল্যান্ড করলেন, এইরকম হতে পারে। কিন্তু অনেকে কি করে, ঠিক এখান থেকে এইরকম করে মনে করেন যে এরকম করে নিয়ে চলে আসে আর কি। ফলে এখানে ধরেন মেঘ দিল, তাহলে কি দাঁড়ালো, নদীটা চলে গেছে আকাশ ছেদন করে, একদম মানে সেই অন্তরিক্ষে চলে গেছে। এটা কখনো সম্ভব? এই যে বোঝার ভুল, এই জন্য আপনাদের বলছি যে আপনারা যেহেতু এত কষ্ট করে আসছেন, আপনারা সঠিক জিনিসটা নেন, সঠিকভাবে শেখেন, সঠিকভাবে করেন, তাহলে আমাদেরও ভালো লাগবে, আপনার কোনো কিছু হলে তো আমারও ভালো লাগবে। এইভাবে প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের উপকার হবে। এইভাবে ধরে ধরে পাঠ করে কোথাও শেখায় না, কিন্তু আমি শিখেছি কি জন্য, যাতে আপনারা ভালো কিছু করেন, উপলব্ধি করেন যে না ভালো কিছু পাইছি। আর কিছু জানার আছে বলেন? জানা নেই? তাহলে এইগুলি আপনারা প্র্যাকটিস করবেন। এখন আপনাদের খাতা একটু চেক করবো, দেখবো যে কেমন আঁকছেন বা কোথায় সমস্যা। আর যারা অনলাইনে দেখলেন
তারা যদি কিঞ্চিত উপকৃত হন তাহলে আমার ক্লাস নেওয়া সার্থক হবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আর এই এই কম্পোজিশনটা আপনারা করবেন আগামী দিন অবশ্যই। বোতল, ফুলদানি বা আদার্স কিছু কম্পোজিশন করে আমাকে দেখাবেন। স্কেচ আলাদা আলাদা কেন, আবার কি বলে, আপনি যখন ছবি তোলেন আপনি কি আলাদা আলাদা তোলেন? ফ্যামিলির একটা ছবি তুলবেন, হ্যাঁ একদম কাছাকাছি কাছাকাছি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ যারা অনলাইনে দেখলেন এতক্ষণ ধৈর্য ধরে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। হ্যাঁ হ্যাঁ, এরপরের সপ্তাহে অবশ্যই আপনারা এটা নিয়ে আসবেন। এখন একটু দেখাই কি অবস্থা। এই যে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। দেন পেন্সিল। এই যে এখানে মোটা হয়েছে, এখানে চিকন হয়েছে। এই যে জিনিসগুলা দরকার আপনি কয়েকটা লাইন দেন খুব সফট করে, খুব সফট করে। তারপরে এরকম লাইন দেন, এরকম লাইন দেন। তারপরে এখান থেকে এরকম করে ওভাল করেন, ওভাল করেন, ওভাল করেন। তারপরে এই যে মাঝখানে যে লাইন আছে, লাইনের দুই পাশে যেন সমান হয়, সমান থাকে, এটা খেয়াল করবেন। যেমন এটা আঁকছেন, আঁকছেন না, এই অংশ বড়, এই অংশ ছোট, এটা যেন না হয়, দুই পাশে যেন সম পরিমাণ থাকে। যেমন ওই যে ওই ফুলদানিটা ভালো হয়েছে, এটা এটা আপনার নতুন, আপনি এগুলো তুলে নেবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চর্চা করবেন। এই যে দেখেন ওভাল হয়নি ঠিক, স্ট্রেট লাইন এই পাশে সমান, ওই পাশে সমান, দুই পাশে যেন স্ট্রেট লাইন, এই পাশে একই রকম ওভাল দিবেন, ওই পাশেও একই, তাহলে কি ওভালটা সুন্দর হবে। আর যদি বেঁকে যায় তাহলে কি মনে হবে, ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, বুঝতে পারছি। আপনি চেষ্টা করবেন যাতে শার্প হয়, লাইনগুলো যেন শার্প হয়। এই তো সুন্দর, কিন্তু বড় করে রাখবেন। এই যেটা রাখছেন দেখেন, কাপ কোথায় আর আপনার গোড়ালি কোথায়, দেখেন তো কাছাকাছি। বড় করবেন, বড় করবেন, চিকন করবেন, ওই পাশে চিকন করবেন, চিকন চিকন, তারপর আরো চিকন, আরো চিকন, কারণ পিস তো চিকন হয়, হয় না। তারপরে এখান থেকে আপনি খালি ইটা বসাই দিবেন, কাপটা হয়ে গেল। বুঝতে পারছেন, এটা বাটি হয়ে গেছে। আর এটা দেখেন কোথায়, হাতল হচ্ছে ভেতরে ঢুকছে, এই হাতলটা ভেতরে ঢুকছে, আর আপনি কোন দিক নিয়ে গেছেন, এই যে ব্যাপারটা, এগুলো খেয়াল করবেন, তাহলে ঠিক হবে। বোতল তাই, এই যে এটা দেখেন মাঝখানে ভাগ করেন, এই অংশ বড়, অংশ ছোট হয়ে গেছে, মানে দুই পাশে যেন সমান থাকে। আপনি হ্যাঁ ভালোই হয়েছে, কিন্তু এই যে বললাম ছোট ছোট হয়ে গেছে, বড় করে রাখবেন। যখন বড় করবেন, এই যে দেখেন এই অংশ বড় হয়ে গেছে, এই অংশ ছোট হয়ে গেছে, দুই পাশে সমান হতে হবে, সমান হতে হবে। আর সবসময় বড় করে রাখবেন, বড়, হ্যাঁ, যাতে কম্পোজিশনটা সুন্দর হয়। আমার কথা বুঝতে পারছেন? বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হবে। এই যে দেখেন, যারা প্র্যাকটিস করে উন্নতি হবেই। এই জিনিসগুলো বড় করে রাখেন, বড়। হ্যাঁ, আপনার আপনার এই যে ভালো হয়েছে, কিন্তু দেখেন তারপরেও এটা কি নিচে নেমে গেছে আর এটা উপরে উঠে গেছে, তার মানে ব্যালেন্স হয়নি। তাহলে কি করতে হতো, এটা আরো নিচে নামতো এটার সাথে সমন্বয় করতে গেলে। এই যে ব্যাপারটা, আর এত ছোট দিচ্ছেন, পড়ে যাবে যে কোনো মুহূর্তে। বড় করবেন, আর সবসময় হাত শার্প রাখবেন। শার্প বলতে এই চাপ দেবেন এরকম, লাইন শার্প শার্প। তাহলে গতি, হ্যাঁ গতি থাকলো, গতি, এই গতিটা রাখবেন যে কোনো জিনিস, গতি। এই যে লাইন প্র্যাকটিস করবেন এভাবে, এই যে সব দেখেন আমরা টান দিলে কেমন হয়, আর আপনার তাপ দিলে কালো হয়ে যায়। এই আপনি এইভাবেও লাইন প্র্যাকটিস করতে পারেন, আবার এইভাবেও করতে পারেন, সমস্যা নেই। বুঝছেন, আমরা যেরকম দাগ দিলে স্কেলের মতন দাগ হয়, এই যে আপনার দাগ দিয়ে বেঁকে যাবে, বুঝছেন। এই যে লাইনের গতি, আপনি 1 মাস প্র্যাকটিস করবেন, আপনার লাইনের চেহারা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? দেখি আপনাদের, এই তো সুন্দর। এই যে ফ্ল্যাট করছেন না, এটাও ভালো, এটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে, এটাও ভালো হবে।
এই যে এরকম গতি রাখবেন সবসময়, গতি, চাপ দিবেন ছেড়ে দিবেন, মানে স্ট্রোক রাখবেন, স্ট্রোক। লাইন প্র্যাকটিস করলেও কিন্তু আলতোভাবে করবেন, যখন আলতোভাবে হয়ে যাবে তখন আবার আলতোভাবেই করবেন। এই জন্য চাপ দিলেন ছেড়ে দিলেন, ছেড়ে দিলেন, এরকম মোস্ট একদম সফট, একদম সফট, এরকম ঘুরেতে ঘুরেতে চাপ দিবেন, চাপ দিবেন। তাহলে কি হবে, জিনিসটা সুন্দর হবে, শার্প হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন এটা গ্লাস হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আপনারা তাই একই, এত চিকন না তো, বড় করে রাখবেন, বড় ব্যালেন্স রাখবেন, বড়, সবসময় বড় করবেন। ভালো হয়েছে মোটামুটি, সবারই আপনাদের সবারই ভালো হয়েছে। আশা করি প্র্যাকটিস করলে পরে আরো উন্নতি হবে। আপনারা যে প্র্যাকটিস করেন নাই বা কিঞ্চিত করছেন, যারা কিঞ্চিত করছেন তাদের ভালো হয়েছে। এই যে দেখেন কত সুন্দর রাখছে, এই যে গুরুত্ব। হ্যাঁ, এরকম করে যদি আপনারা আঁকেন তাহলে আগামীতে দেখবেন আরো ভালো করতে পারতেছেন। এই যে ফিগারগুলো যে আঁকতেছেন, ফিগারগুলো সবসময় কি করবেন, খেয়াল করবেন, কল্পনা করবেন যে কলসটা ধরে আছে এইভাবে ধরা যায় কিনা, হাতটা যে এরকম আছে এরকম হাত থাকে কিনা, এই হাতটা বাঁকছে কিনা, বাঁকছে কিনা, যদি বাঁকে তাহলে বাঁকা করবো, আর যদি স্ট্রেট নেমে যায়, আমার কথা বুঝেন না? ধরেন এইটা আঁকেছেন তো, একটা মিষ্টি, আর একটা সন্দেশ, এখান থেকে একটু কার্ভ করে দিলেন, ধরেন এখান থেকে গলা হবে না, এখান থেকে গলা হবে, এখান থেকে শেপ হবে, এটা তো। এই যে এটা যে করলেন, এখানে যে কি করলেন, নামাইলেন, এই যে নামাইলেন, এটা স্ট্রেট হবে, হবে কি না? তারপর এটা যে এখান থেকে ঘাট থেকে নামাইলেন, এটা স্ট্রেট হবে না? হ্যাঁ, হবে না? আপনি কি বাঁকা করে দিচ্ছেন বা বের করে দিচ্ছেন, যদি বেরও করেন তাও স্ট্রেট হবে। তারপরে এখান থেকে বাঁকা হবে, এখান থেকেও বাঁকা হবে, এই যে। তারপরে এইদিক দিচ্ছেন তো এইদিক হবে, সমস্যা নেই, এরকম। কিন্তু এই জিনিসটা কি হবে, এখানে যদি কলস দেন, আগে কলস এঁকে নেবেন, এরকম করে কলস এঁকে নেবেন, বুঝছেন? তারপরে এই হাতটা কি করবেন, এখানে দিয়ে দিবেন, তাছাড়া কিন্তু কি হাতের ব্যালেন্স হবে না। আমার কথা বুঝতে পারছেন? আর এটা কি হবে, এইদিক ঢুকবে, এইদিক এখানে ঢুকবে, এরকম। আর এই যে পাটা দিচ্ছেন, পাটার ব্যালেন্স করবেন, ঠিক করবেন। এই যে হাঁটু কতটুকু আসলো, তারপরে পা কতটুকু আসলো, সেই অনুপাতটা করবেন। করার পর কল্পনা করে হাতের এই যে পায়ের শেপটা করবেন, পায়ের শেপটা করবেন। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনার এই জিনিসটা আরো সুন্দর হবে। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, এই তো হচ্ছে। এইভাবে আপনারা আস্তে আস্তে করেন, আশা করি ভালো হবে। তো সবাইকে ধন্যবাদ, আবার আগামীতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকেন। ঠিক আছে।